আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? লকডাউনের সময় হয়তো তোমরা ভালো নেই, কিন্তু তোমার পড়াশোনাটাকে বা তোমার দুশ্চিন্তাটাকে যতটা সম্ভব রিমুভ করা যায় তার উদ্দেশ্য নিয়েই আমরা অনলাইন ক্লাস আয়োজন করতে যাচ্ছি বা করে আসছি। সেটার জন্য আমি কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ এবং ময়মনসিংহ অনলাইন স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে এই পরিস্থিতিতেও আমাদেরকে তোমাদের সাথে সম্পৃক্ত রাখার একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো আসো, কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো তার আগে আমাকে একটু এনশিওর করতেই হবে তোমাদের যে আমার সকল কিছু তোমাদের ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, আমার ক্লাসটা সাউন্ড ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা, এই বিষয়টা তোমাদেরকে এনশিওর করতেই হবে। কে কোথা থেকে জয়েন করছো সেটা এনশিওর করো। আর আমাদের যে যত বেশি শেয়ার করে দিতে পারো তোমার বন্ধু বান্ধবের মধ্যে, এটা তত বেশি পাবলিশড হবে। বিন্দু মাত্র উপকারে আসলে সেটাই আমাদের সার্থকতা। তো তোমরা কে কোথা থেকে জয়েন করছো, কেমন আছো, এই বিষয়গুলো একটু জানাও। আমি একটু তোমাদের এই বিষয়গুলো দেখার পরে এনশিওর হয়ে আমি আমার ক্লাসটা শুরু করব। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা এর আগের ক্লাসে জারণ বিজারণের সমতাকরণটা পুরোপুরি আয়ত্ত করছিলাম। আসলে এই জারণ বিজারণের সমতাকরণটা আসে পরীক্ষায়। তো এই সমতাকরণকে ব্যবহার করে ম্যাথও আসে, মানে অঙ্কগুলাও আসে। এখান থেকে বেশ গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আসে। তোমরা যদি একটু চতুর হও তাহলে ম্যাথ গুলা খুবই ইজিলি তুমি ধরতে পারবা। আর বলতে পারো যে এগুলা হচ্ছে কেমিস্ট্রির ফান্ডামেন্টাল বিষয়। তো ফান্ডামেন্টাল বিষয়গুলা যদি না পারা যায় তাহলে মানসিকভাবে কিন্তু একটু হলেও আমরা পিছায় থাকি। যার কারণেই তোমাদেরকে বলবো যে এই ম্যাথ গুলা পরীক্ষায় আসে, কিন্তু আসলে ওই সৃজনশীল হওয়ার পর থেকে বড় প্রশ্নের মধ্যে 3 নম্বরে আসে সমতাকরণ, 4 নম্বরে ম্যাথ, অথবা 3 নম্বরে আসে ম্যাথ, 4 নম্বরে আসে অন্য একটা প্যাটার্ন। তো সমতাকরণ সবসময় থাকে না। তো সমতাকরণের সাথে ম্যাথটা বেশি থাকেই, ম্যাথটা সবসময় থাকে এই জারণ বিজারণের অংশ থেকে। তো আমি তো এই 30 মিনিটের অনলাইন ক্লাসে তোমাদেরকে সকল ম্যাথ করায় শেষ করতে পারবো না, এটা আমি জানি। যে একটা একটা করে ম্যাথ যদি আমি বইয়ের থেকে করাই তাহলে শেষ করতে পারবো না। তাহলে আমি কি করব? আমি হয়তো তোমাকে প্যাটার্নটা সম্পর্কে একটু ধারণা দিতে পারি। আর এই ধারণাটা একটু বারবার দেখে তুমি কি করতে পারো, তোমার বইয়ের সকল ম্যাথ গুলা প্র্যাকটিস করতে পারো, তাহলেই তোমার মঙ্গল। আসলে আমি শুধুমাত্র প্যাটার্ন নিয়ে আলোচনা করতে পারি, আর তুমি যেটা করতে পারো সেটা হলো প্যাটার্নের পাশাপাশি তুমি একেবারে বইয়ের অঙ্কগুলা করে ফেললা। যদি কোনো রকম হেল্প লাগে সেটাও তুমি চাইতে পারো, সেটা তুমি মেসেঞ্জার বা কমেন্ট বক্সে তোমরা আলোচনা করলে তোমার আলোচনা দেখে হয়তো অন্য কেউ একটু হলেও উপকৃত হবে। তো সেটাও তোমার জন্য একটা বলতে পারো যে ভালো লাগা। তো একটু কমেন্ট করতে পারো যে স্যার আমি এই অঙ্কটা পারি না, আমিও কমেন্ট করব, বা আমিও তোমাদেরকে এই অঙ্কটা সলভ করে আবার ছবি তুলে কমেন্টে দিয়ে দিব। তো যে কোনো অঙ্ক তোমরা এখান থেকে আটকা পড়ো না কেন, সেগুলো একটু অবশ্যই তোমাকে শেয়ার করব, বা আমাদেরকে শেয়ার করো, আমাকে শেয়ার করো। আমি চেষ্টা করতেছি তোমাদের যতটা সম্ভব পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখার জন্য। তো আর কথা না, তোমরা একটু জানাও যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, আর শব্দটা ঠিক আছে কিনা। আমি আসলে তোমাদের অনলাইন ক্লাস তো এসছে, আসলে আমার কোনো নাই, একা একাই সবকিছু করতে হয়। এমনিতেই সোশ্যাল ডিস্টেন্সিং, তার মধ্যে আবার এটা। তো একটু চেষ্টা করো। তো আমি আগেই বললাম আমি অনেকগুলো অঙ্ক করব না, আমি অঙ্ক খুব কম করব, কিন্তু যেটা করব সেটাকে 100% বোঝানোর চেষ্টা করব। তুমি 100% মনোযোগ থাকলেই হলো। তো আসো আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি। আজকে কিন্তু আমাদের এই অধ্যায়ের 12 নম্বর ক্লাস, আরো হয়তো 2-3টা ক্লাস লাগবে। তাহলে দেখা যাচ্ছে যে 15টা ক্লাস লাগতেছে। হ্যাঁ, 15টা ক্লাস খুবই স্বাভাবিক লাগা। তাহলে এখান থেকে কিন্তু 2টা প্রশ্ন আসে পরীক্ষায়। তাহলে একটু তোমরা মনোযোগী থাকবা আশা করতেছি। তো একটা গাণিতিক সমস্যা দৃষ্টান্তটা, হ্যাঁ, এখানে আমরা একটা সমীকরণ লিখছিলাম, তোমাদের মূল সংখ্যার একটা সমীকরণ লিখছিলাম। এই মূল সংখ্যার ধারণাটা প্রতিটা ক্ষেত্রেই লাগবে, ওই একেবারে ফার্স্ট ক্লাসের মধ্যে। তো এই ধারণাটা আরেকবার যদি তোমাদেরকে একটু লিখে নেই, তাহলে মূল সংখ্যা কাকে বলা হয়? মূল সংখ্যা হচ্ছে এক মূলে দ্রবীভূত পদার্থের গ্রামাণবিক বল, অর্থাৎ n ইকুয়াল টু আমরা পড়ছিলাম কি W/m, অথবা পড়ছিলাম BSTP ডিভাইডেড বাই 22.4 লিটার
আর এটা সমান পড়ছিলাম কি পি ভি বাই কত আর টি, আর এটা সমান পড়ছিলাম এস ইন্টু বি। তো আমরা এই সমীকরণটা আবার একটু মনোযোগ দিয়ে লেখা রাখলাম, এটা যে আমরা এটা ব্যবহার করব, তো এটা লেখা রাখলাম। এই সমীকরণটা তোমাদের খুবই দরকারি সমীকরণ। দেখো এই প্রথম ক্লাসের এই সমীকরণটা অল ইজ ওকে, ঠিক আছে? তাহলে আমরা এই সমীকরণটা কিন্তু আগে থেকে আমরা জানি যে এই সমীকরণটা সব ঠিক আছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমি এই শুভকামনা রেখে কাজটা শুরু করবো। হ্যাঁ, এই একটা প্রশান্তি তোমাদের যে বলতেছো যে তোমাদের সবকিছু দেখা যাচ্ছে। একটু নেটওয়ার্ক সমস্যা হতে পারে, কারণ গ্রামের বাড়ি তো একটু নেটওয়ার্ক সমস্যা হতে পারে, তারপরও আমরা যতটা সম্ভব আমাদের সমস্যাগুলো আমাদের করতে পারবো না। তোমরা কিন্তু উত্তরগুলো কমেন্ট করে জানাবা, আমি প্রশ্ন করব তোমাদের। এই যে এই সমীকরণটা সম্পর্কে আমাদের কিন্তু 9-10-এও কিছুটা ধারণা ছিল, তবে আমরা ফার্স্ট অধ্যায়ে আলোচনা করছি এই সমীকরণটা আবার লাগবে। তো আসো আমরা দৃষ্টান্তটা বোঝাই। একটা লোহার আকরিকের টুকরা, তোমরা লোহার একটা আকরিকের নাম বলো তো দেখি। লোহার আকরিক আমরা অনেকগুলা পড়ছি, তোমরা একটা নাম বলো তো দেখি, আমি পরবর্তীতে তোমাদের কমেন্ট দেখবো যে লোহার আকরিক কি আছে। তো আকরিক গঠনকারী উপাদানগুলো হচ্ছে 16 নম্বর গ্রুপের মৌলগুলো হয়, অক্সাইড, সালফাইড এরকম। তাহলে লিখো, একটু চেষ্টা করো দেখি পারো কিনা। লোহার একটা আকরিকের নাম বলো। তাহলে এরকম একটা আকরিক নিলাম, আকরিকের মধ্যে লোহার পরিমাণ খুব কম পরিমাণে থাকে, বা লোহার পরিমাণ একেবারে 100% থাকে না। আমার সাথে একমত তোমরা, ঠিক কিনা? ওকে, তাহলে এইরকম একটা আকরিকের টুকরার ভর নিলাম কত? 10 গ্রাম। তো এই 10 গ্রাম আকরিকের টুকরাটা আমরা এখানে দ্রবীভূত করব। তাহলে দ্রবীভূত করার সাথে সাথে এখানে সালফিউরিক অ্যাসিডে আকরিকটা দ্রবীভূত হয়ে যাবে। তাহলে সালফিউরিক অ্যাসিডে যদি আকরিকের টুকরা দ্রবীভূত হয়ে যায়, তো আমরা জানি শুধুমাত্র বিশুদ্ধ লোহাটাই সালফিউরিক অ্যাসিডের সাথে ফেরাস সালফেট গঠন করবে। আবার মনোযোগ, একটু মনোযোগ চাই। এখানে 10 গ্রাম আকরিকের টুকরা আছে, সেটাকে আমরা সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করলাম। তো আমরা জানি যে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করলে ফেরাস সালফেট হয়, কারণ অ্যাসিডের ধর্মই হলো ধাতুর সাথে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে লবণ গঠন করে, তাহলে ফেরাস সালফেট হয়। কিন্তু কতটুকু ফেরাস সালফেট গঠিত হয়? এখানে 10 গ্রামই কি ফেরাস সালফেট গঠন করে? না স্যার। কতটুকু ফেরাস সালফেট গঠন করবে? যতটুকু বিশুদ্ধ লোহা আছে, তাহলে সেটা ফেরাস সালফেট গঠন করলো এবং দ্রবণ তৈরি করলো। দ্রবণটার পরিমাণ কত? 100 ml। সেই 100 ml থেকে আমি 20 ml নিলাম। আবার এগেইন আমি 100 ml থেকে 20 ml নিলাম, তার মানে দ্রবণটার মধ্যে কিন্তু 100 ml এর মধ্যে আয়রনটা ছিল, তার থেকে 20 ml নিছি, আর 20 ml কে বিক্রিয়া করাইছি বা জারণ বিজারণ ঘটাইছি K2Cr2O7 দ্বারা। আমি অন্য জারকও নিতে পারতাম, তো নিলাম। এটার পরিমাণ লাগছে 15 ml, 0.2 মোলার। এখন প্রশ্ন হচ্ছে আয়রন টুকরার বিশুদ্ধতা নির্ণয় করো। তার মানে আয়রন টুকরাটা কত পার্সেন্ট বিশুদ্ধ? তার মানে পার্সেন্ট বার করা তো খুব ইজি, তুমি এটা পারবা, তবে আগে বের করতে হবে বিশুদ্ধ লোহার পরিমাণটা। আমার প্রশ্নটা সম্পর্কে কোন রকম ঝামেলা আছে কিনা বা বুঝতে পারছো কিনা একটু জানাও তো দেখি, যে আমরা প্রশ্নটা বুঝতে পারছি কিনা। আমি আমার আইডি থেকে শেয়ার হয়ে গেছে মনে হয়। আচ্ছা একটু লক্ষ্য করো, আমরা এই অঙ্কটার বুঝতে পারছো কিনা যে লোহার আকৃতিটার পরিমাণ নির্ণয় করো। ম্যাগনেটাইট, গুড। এই তো আমাকে একজনে উত্তর করলো ম্যাগনেটাইট, আতাবুর রহমান আমিন, ধন্যবাদ আতাবুর রহমান আমিন। মোবারক হুসাইন, হ্যাঁ ম্যাগনেটাইট, লিমোনাইট, রেড হেমাটাইট, অনেক ধরনের আকরিক সম্পর্কে তোমরা জানো কিন্তু। আচ্ছা এটার ডাকটা আমরা বুঝতে পারছি। আবার একটু আমি ওয়ান্স এগেইন আমি বললাম যে অঙ্ক হাজার হাজার করাইলে লাভ নাই, একটাকেই ভালোভাবে যদি বুঝতে পারি তাহলে আর একটার মধ্যে প্রয়োগ করতে পারবো। আমরা সেই টাইপের অঙ্কগুলা করার চেষ্টা করব, ঠিক আছে? এখানে আমরা 10 গ্রাম কি নিলাম? টুকরা নিলাম, টুকরা নিয়ে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করলাম। তাহলে দ্রবীভূত করলে বিক্রিয়া হচ্ছে, আর বিক্রিয়া হয়ে 20 ml এর থেকে দ্রবণ নিলাম, সেখানে 20 ml নিয়ে আমরা K2Cr2O7 দ্বারা বিক্রিয়া করলাম। এটার আয়তন ঘনমাত্রা দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে লোহার টুকরাটার বিশুদ্ধতা নির্ণয় করুন। তাহলে এখানে সংগঠিত বিক্রিয়া কি হয় সেটা আগে একটু লিখে ফেলি। লেখো দেখি সংগঠিত বিক্রিয়া। একটু ছোট করে লেখলে হয়তো দেখতে অসুবিধা হবে। হ্যাঁ, সংগঠিত বিক্রিয়া।
তাহলে সংগঠিত বিক্রিয়া এখানে কিন্তু দুইটা হচ্ছে, একটা হচ্ছে কার সাথে, ওই আয়রন টুকরার সাথে বা বিশুদ্ধ আয়রনটার সাথে। এখানে 10 গ্রামের মধ্যে যতটুকু বিশুদ্ধ আছে ততটুকুর সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে। তাহলে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন করে, ফেরাস সালফেট, আর এখানে হয়ে গেছে কি, হাইড্রোজেন। এখন প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু তাহলে দ্রবণের মধ্যে আর সালফিউরিক অ্যাসিডটা থাকতেছে না। সালফিউরিক অ্যাসিড যদি থাকে সেটা লঘু হিসেবে থাকবে, অর্থাৎ মাধ্যমের মতো কাজ করবে, আমরা গত ক্লাসে পড়ছি। তাহলে এটা ফেরাস সালফেট, ফেরাস সালফেটের সাথে এখন K2Cr2O7 বিক্রিয়া করব। তাহলে কোনটা জারক কোনটা বিজারক আগে থেকে আমরা জানি, এখন আর এই জারক বিজারক লিখে দরকার নাই। তুমি যদি সম্ভব হয় একসাথে বিক্রিয়াটা লিখে ফেলবা, কিন্তু তোমার সম্ভব নাও হইতে পারে, এই জন্য তুমি অর্ধজারণ অর্ধবিজারণ করে লিখলেও হয়। তাহলে আমরা একটু লিখি, তোমার ইচ্ছা তুমি এটা কিভাবে লিখবা। তাহলে অর্ধজারণটা কার ঘটে, এখানে Fe2+, Fe2+ কয়টা ইলেকট্রন ত্যাগ করে, একটা, ত্যাগ করে কিসে পরিণত হয়, Fe3+। আর এখানে জারক হিসেবে কোনটা আছে, আমরা K2Cr2O7 নিলেও আমরা দর্শক আয়নগুলো বাদ দিয়ে হিসাব করতেছি। তাহলে Cr2O7 2- এটা কয়টা ইলেকট্রন গ্রহণ করে, প্রত্যেকটা ক্রোমিয়াম 3টা, তার মানে দুইটাই মিলে 6টা ইলেকট্রন গ্রহণ করে। মাধ্যমের জন্য একটু জায়গা রাখবো, ক্রোমিয়ামটা লবণ গঠনের জন্য আলাদা হয়ে যাবে 3+ আয়ন হিসেবে। কয়টা ক্রোমিয়াম আছে, 2টা, তাহলে 2টা ক্রোমিয়াম আর 7 মোল পানি গঠন করবে, কারণ হাইড্রোজেন 14টা লাগবে, আর যত মোল অক্সিজেন তত মোল পানি, তাহলে 14টা হাইড্রোজেন। একটু লক্ষ্য করো, এই বিক্রিয়া আমরা গত 2 ক্লাস ধরে ফেগলা ফেগলা করে ফেলছি একবারে। তো তোমরা একটু চিন্তা করো যে বিষয়টা বোঝা যাচ্ছে কিনা। এখন আমরা যদি ইলেকট্রনের সমতা করতে চাই, তাহলে ইলেকট্রন একটাতে দেখো 6টা গ্রহণ করছে, একটাতে একটা ত্যাগ করছে, এটা পসিবল না। তাহলে আমাদের কত দ্বারা গুণ করতে হবে, 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে 6 দিয়ে গুণ করে আমরা সমীকরণটা লিখে ফেলবো। অবশ্যই সমতাকৃত ধারণাটা লাগবেই। তাহলে 6 Fe2+, তারপরে ইলেকট্রন ইলেকট্রন বাদ যাবে, তাহলে Cr2O7 2- প্লাস 14টা H+, বিক্রিয়া করলে কি হইতেছে, 6 Fe3+, 2টা ক্রোমিয়াম 3+ আর 7 অণু পানি। এখন অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজনীয় আয়ন সরবরাহ করতেও পারো, না করলেও প্রবলেম নাই, কারণ আমরা জানি যে এটা অনুপাতটা বের করতে পারলেই হলো। তাহলে এটার অনুপাত হয়ে গেছে 6 মোল, আর এটার অনুপাত হয়ে গেছে 1 মোল। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, ঘটনাটা কি দাঁড়াচ্ছে, এটা এখানে 6 মোল Fe2+, Fe2+ মানে ফেরাস সালফেট হইতে পারে। সমতুল কি হবে, এখানে 1 মোল কি, এইটা Cr2O7 না লিখে তুমি K2Cr2O7 লিখতে পারো। দর্শক আয়ন তো প্রভাব বিস্তার করতে পারে না, এটা লিখতে পারি। এখন স্টয়কিওমেট্রির ধারণা থেকে অঙ্ক করতে পারবো। একটু লক্ষ্য করো, এখানে K2Cr2O7 এর কি দেওয়া আছে, গণমাত্রা অনুসারে। হ্যালো, আমরা কি ক্লাস রান করতেছি কিনা প্লিজ, আমার একটু মনে হয় প্রবলেম হয়ে গেছিল মাঝখানে, একটু ক্লাসটা রান করতেছে কিনা আমি একটু চেক করব, বাইরে থেকে একটু আমি একটু চেক করব। আসলে আমার একটা অনাকাঙ্ক্ষিত, যদিও আমার এই কলটা আসার কথা ছিল না, কারণ হচ্ছে আমি যে সিমটাতে নেট ব্যবহার করি এটা সম্পূর্ণ নতুন নাম্বার। সরি, এক্সট্রিমলি সরি, আমার একটা কল এসে গেছিল। তো এখন ক্লাসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলো তো প্লিজ। এটা সম্পূর্ণ নতুন নাম্বার, কিন্তু কে জানি কে আমাকে একটু আসলে ওইটাতে কল দিয়ে দিছে বা ডিস্টার্ব করে ফেলছে। সরি যদি কেউ এটা ইচ্ছাকৃতভাবে করে থাকে, কারণ আমার নাম্বারটা তো জানার কথা না। আচ্ছা সরি, তারপরেও একটু দেখা যাচ্ছে কিনা একটু জানান, একটু 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 জানান প্লিজ, এটা দেখা যাচ্ছে কিনা বা আমার ক্লাসটা এখনো রান করছে কিনা। একটা বিব্রতকর অবস্থা স্টয়কিওমেট্রির ধারণা অনুসারে। তাহলে ধারণা অনুসারে আমরা কি লিখতে পারি একটু লক্ষ্য করো, এটা 6 মোল, তাহলে n of Fe2+ ডিভাইডেড বাই কত, 6 ইকুয়াল টু, এটা লিখতে পারি n of K2Cr2O7 ডিভাইডেড বাই কত, 1। কারণ আমরা জানি যে অনুসংখ্যাকে বা মোল সংখ্যাকে যদি সহগ দ্বারা ভাগ করি যে অনুপাত পাওয়া যায়,
প্রতি ক্ষেত্রে ওই বিক্রিয়া সমান হয়, এটা স্টয়কিওমেট্রির ধারণা। তাহলে এখন একটু লক্ষ্য করো তো, আয়রনের কি দেওয়া আছে? আয়রনের দেওয়া আছে তোমার কি, আয়রনেরটা বের করব, তাহলে ভর বের করব, তাহলে আয়রনের সমান সমান হচ্ছে W ডিভাইডেড বাই M ইনটু কতটা আছে 6 ইকুয়াল টু, এখানে এটার আয়তন আর ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে S ইনটু V, কোয়ান তো দেওয়ার দরকার নাই, তাহলে W এর মানটা বের করব, তাহলে W ইকুয়াল টু কত হচ্ছে S ইনটু V ইনটু, মানে S ইনটু V কার, অবশ্যই K2 Cr2O7, অর্থাৎ S ইনটু V হচ্ছে K2 Cr2O7 এভাবে লিখে দিতে পারি। তাহলে এখানে ইনটু কি M, টা হচ্ছে কার, Fe2 প্লাস এর ইনটু কত 6, তাহলে এই মানটা কত আসে একটু লেখো তো দেখি, এই মানটা কত আসে কিভাবে করব। আবার একটু লক্ষ্য করো, এখানে S এর মান হচ্ছে এটার ঘনমাত্রা কত 0.2 মোলার ইনটু V, আয়তনটা নিঃসন্দেহে লিটার এককে নিতে হবে, তাহলে লিটার এককে না নিলে কিন্তু হবে না, আবার বলছি মিলিমোল হয়ে যাবে, তাহলে এখানে লিটার এককে নিলে 0.015 ইনটু, তারপরে M এর মান আয়রনের ভর 55.85 ইনটু কত 6, তাহলে এখানে এটার মান কত গ্রাম আসতেছে একটু জানাও প্লিজ, একটু জানাও। এখন কি সবকিছু ওকে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা কি করতে পারলাম, লাইভ দেখাচ্ছে না কেন? হ্যালো, আমরা তাহলে এখান থেকে কি করলাম একটু লক্ষ্য করো, ভরটা বের করলাম, একটু ভরটা বের করার চেষ্টা করো তো দেখি, ভরটা দেখা যাচ্ছে কিনা, ভরটা বের করো, একটু আমাকে জানাও যে ভরটা কত হলো। আমরা এখানে কিন্তু দ্রবণ কতটুকু নিছি একটু লক্ষ্য করো তো, দ্রবণ কতটুকু নিলাম আমরা, দ্রবণ যদি নেই এখান থেকে দ্রবণ কতটুকু নিলাম 20 ml, তার মানে এই পরিমাণটা বের হয়েছে 20 ml এর মধ্যে, তাহলে 20 ml এর মধ্যে এই দ্রবণটা বের হলে, দ্রবণটা তো 100 ml ছিল, তাহলে আয়রনের পরিমাণ বের করতে পারবো। তাহলে একটু লক্ষ্য করো দেখি কত হচ্ছে, 0.2 ইনটু 0.015 ইনটু 55.85 ইনটু কত 6, তাহলে 1 পয়েন্ট কত তোমাদের হয়েছে কিনা দেখো, 1.0053 গ্রাম। তাহলে এটা হচ্ছে কি, আমরা লোহার পরিমাণ বের করলাম, অর্থাৎ Fe টা বের করলাম। তাহলে এখানে 100 ml দ্রবণ এটা আছে, বা 20 ml দ্রবণ এটা আছে, তাহলে 100 ml এ কত, তাহলে 100 ml দ্রবণে আয়রন টু প্লাস হবে কত, এখানে 1.0053, আবার বলছি ব্যাপারটা একটু মনোযোগ দাও, আমাকে একটু ডিস্টার্ব হয়ে গেল। তাহলে এখানে 20 ml এর মধ্যে এই দ্রবণটা আছে, তাহলে 100 ml এ কত, তাহলে 1.00553 ইনটু কত হবে, এটা আছে 100 ml এর মধ্যে কত বার করব, ডিভাইডেড বাই 20, অর্থাৎ 20 ml দ্রবণে আছে এটা, 100 ml এ টিং 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 বের করে ফেলো। তাহলে এটা কত হয় একটু লক্ষ্য করো, ইনটু 5 দিয়ে গুণ করলেই হয়, তাহলে 5.0265 গ্রাম। তাহলে এটা হচ্ছে এই দ্রবণটাতে কতটুকু লোহা দ্রবীভূত হয়েছে বা বিক্রিয়া করছে সেটা বের করলাম। এখন লোহার আকরিকের ভরটা ছিল 10 গ্রাম, সেখান থেকে আমরা বিশুদ্ধ লোহা পাইলাম কত এটো, তাহলে বিশুদ্ধতার পরিমাণ নির্ণয় করব কিভাবে, তাহলে একটু লক্ষ্য করো, বিশুদ্ধতার পরিমাণ বা শতকরা পরিমাণ আমরা কিভাবে বের করব, এই যেটা বিশুদ্ধ বের হয়েছে এটাকে ভাগ করব মোট আকরিকের ভর দ্বারা, অর্থাৎ 10 ইনটু কত 100%, পার্সেন্টেজ বের করব, তো তাহলে কত পার্সেন্ট হয় ইজিলি বোঝা যাচ্ছে, 50.26%। তাহলে আমরা এখান থেকে কিন্তু লোহার বিশুদ্ধতা নির্ণয় করতে পারি। আমাদের এই বিষয়টা বুঝতে পারছো কিনা একটু দেখো, তাহলে আমাদের আকরিকটার বিশুদ্ধতা নির্ণয় করলাম, আমরা কিন্তু এটা অ্যানালগেও করতে পারি, মানে কিভাবে, ওই স্টয়কিওমেট্রির ধারণা ব্যবহার না করে আমাদের বইগুলাতে হয়তো ওইরকম ঘনমাত্রা দিয়ে দিছে, আজকে যদি সময় থাকে, আজকে তো সময় পাবো মনে হয়, আচ্ছা দেখি ওই সময় থাকলে আমি ওই বিষয়টাও আলোচনা করার চেষ্টা করব, যে অন্যটা কিভাবে করব, ওটা আমি আরেকটা অঙ্ক দিয়ে আলোচনা করলে, একটা যে কোনো একটা ফরম্যাট জানা থাকলেই পারা যাবে। দুইটা নিয়মই জানাটা জরুরি, কারণ হচ্ছে তুমি তো স্টুডেন্ট, তো শিখতেছো, তো একটা অংশ শিখলে আরেকটা অংশ শিখলা না, অনেকেই বলতে পারো যে স্যার আমার তো অবস্থা শেষ, কারণ হচ্ছে এত নিয়ম শিখে আমার কিভাবে হবে, আসলে এত নিয়ম না, সবগুলা সিস্টেম একই, যদি তুমি মনে করো যে সবগুলা একই রকম
তাহলে 1। আর যদি মনে করো যে না আমি বুঝি নাই, মুখস্থ করার চেষ্টা করতেছি, তাহলে ভিন্ন ভিন্ন লাগবে। তাহলে এরকম ভিন্ন ভিন্ন লাগার কোনো নাই। তো আমরা আরেকটা দৃষ্টান্ত আলোচনা করছি। আরেকটা দৃষ্টান্ত একটু লক্ষ্য করো, আরেকটা দৃষ্টান্ত তোমরা বুঝতে পারছো কিনা একটু দেখা যায় কিনা দেখাও। এরকম আমরা আরেকটা দৃষ্টান্তের মধ্যে এখানে 25 ml 0.1 মোলার অক্সালিক অ্যাসিড নিছি, 25 ml 0.1 মোলার অক্সালিক অ্যাসিড, আর 15 ml KMnO4 নিছি। তাহলে এখানে আর একটু নিছি কি সালফিউরিক অ্যাসিড নিছি 12 ml, এটার মধ্যে সালফিউরিক অ্যাসিড যুক্ত ফেরাস সালফেট নিছি। এখন প্রশ্ন হচ্ছে তিনটাই কি সমতুল? আবার একটু মনোযোগ দাও, এখানে কয়টা দৃষ্টান্ত নিলাম? 3টা দৃষ্টান্ত নিলাম, 3টা দ্রবণ নিলাম। একটা হলো অক্সালিক অ্যাসিড দ্রবণ, আরেকটা হলো KMnO4 দ্রবণ, আরেকটা হচ্ছে ফেরাস সালফেট দ্রবণ। তিনটাই সমতুল। সমতুল কথার অর্থটা কি? তোমরা এই সমতুল চিহ্নটাতে কি বুঝতেছো একটু আমাকে বলো তো দেখি। সমতুল চিহ্নটাতে তুমি কি মিন করতেছো এখানে? আসলে এটা এই পরিমাণটার সাথে এটা সবটা বিক্রিয়া করে, আবার এই পরিমাণটার সাথে এটা সবটা বিক্রিয়া করে, মানে প্রত্যেকটার সাথে একেবারে নিঃশেষ হয়ে যায় বিক্রিয়া করে। এটাকেই সমতুল দিয়ে বোঝানো হচ্ছে যে সমতুল্যতা বিক্রিয়ার দিক থেকে সমতুল। সমতুল কথার অর্থ হলো যে কোনো একটা কারণে সমান। তাহলে এখানে কি কারণে সমান? যে এখানে কারণটা হচ্ছে তোমার কি বিক্রিয়া সংগঠনের দিক থেকে সমান, বিক্রিয়া সংগঠনের কারণে সমান। তাহলে এই তিনটাই সংগঠনের কারণে সমান। তাহলে এখন প্রশ্ন হচ্ছে দ্রবণগুলো ব্যবহার করে সি পাত্রে লোহার পরিমাণ, সি পাত্রে তো ফেরাস সালফেট আছে, তো ফেরাস সালফেটটার মধ্যে লোহা কতটুকু আছে এটা বের করবা। আশা করি দৃষ্টান্তটা বুঝতে পারছো। তো লোহা মানে ফেরাস সালফেটটা জারক নাকি বিজারক? দ্রুত জানাও তো একটু। ফেরাস সালফেটের মধ্যে ফেরাস আয়নটা নিঃসন্দেহে বিজারক নাকি জারক এটা জানাও তো। এটার সাথে এটা বিক্রিয়া করলে এটা কি হয়, জারক না বিজারক? সেটা আমরা এটা বুঝলেই বুঝতে পারবো। তাহলে এটা হচ্ছে বিজারক, কারণ ধাতু 2+ আয়ন থেকে 3+ গঠন করতে পারে, তাহলে বিজারক ত্যাগকারী। তাহলে এই বিজারকটা এটার সাথে বিক্রিয়া করে, কিন্তু এটার দেখো ঘনমাত্রা দেওয়া নাই, তার মানে এটা দিয়ে এটাকে বের করতে পারবো না। তাহলে এটার ঘনমাত্রা আগে কি করতে হবে? অক্সালিক অ্যাসিড ব্যবহার করে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ঘনমাত্রাটা আগে বের করে নিতে হবে। যদি ঘনমাত্রা বের করে নেই তাহলেই আমরা ফেরাসের আয়তন নির্ণয় করতে পারবো। এরকম প্রশ্ন থাকতে পারে। রিলেশন যেটাকে বলে, যে যেটা উপাত্ত দেওয়া সেটাকে ব্যবহার করে তুমি অন্যটা বের করবা। তাহলে আগে এটার ঘনমাত্রা প্রথম দুইটার বিক্রিয়ার মাধ্যমে নির্ণয় করতে হবে। তো আসো আমরা এটা একটু লিখে নেই। প্রথমে লিখবো কি এরকম KMnO4 এর KMnO4 এর ঘনমাত্রা নির্ণয়ের জন্য KMnO4 এর ঘনমাত্রা নির্ণয়ের জন্য H2C2O4 এর বিক্রিয়া পর্যবেক্ষণ করতে হবে। বিক্রিয়া পর্যবেক্ষণ করে পাই আমরা আগামী দিন হয়তো এই অঙ্কগুলা তোমাদের সমস্যা থাকলে জানাবা, আর আমরা সামনে আগাবো একটু। এইগুলারই আরো কিছু উন্নত সংস্করণ আছে, আয়োডোমিতি এগুলা নিয়ে আলোচনা করব। তো এটা বিক্রিয়াটা কি হবে একটু লক্ষ্য করো। অক্সালেট আয়ন বিজারক কিন্তু C2O4 আমি ভেঙে করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তাহলে এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়? 2 মোল কার্বন ডাই অক্সাইড, আমরা এটা জানি। আবার এখানে ওই MnO4 মাইনাস 5টা ইলেকট্রন গ্রহণ করে লবণ গঠনের জন্য Mn2+ গঠন করে, আর যত মূল অক্সিজেন তত মূল পানি গঠন করে, 4 মূল পানি। আর কতটা হাইড্রোজেন? 8টা H+। তার মানে একটু তুমি ধারণা করো তো যে আসলে কেন সমতাকরণকে নিয়ে এত বেশি তোমাদের সাথে আমি আলোচনা করছি, যে প্রতি ক্ষেত্রে এই অঙ্কগুলাও পারবা না। তাহলে এই যদি সমতাকরণ না, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 2 দিয়ে গুণ করতে হবে সমতা করতে চাইলে। তাহলে মোট বিক্রিয়াটা কি হচ্ছে একটু লক্ষ্য করো। 5C2O4 ইলেকট্রন বাদ, তাহলে থাকতেছে 2MnO4 প্লাস কত? 16টা H+, তাহলে এখানে কত? 10টা কার্বন ডাই অক্সাইড প্লাস 2Mn2 প্লাস 8 কত? H2O।
তাহলে আমরা এভাবে সমতাটা দেখলাম। তাহলে একটু লক্ষ্য করো, অক্সালিক অ্যাসিডের আয়তন ঘনমাত্রা জানা আছে, কিন্তু এটার ঘনমাত্রা বের করব, তাহলে এসবিউ সূত্র ফেলতে পারি বা আমরা সরাসরি সূত্র ফেলতে পারি। এই দুইটাকে ব্যবহার করে দ্বিতীয়টার ঘনমাত্রা বের করব। তাহলে ঘনমাত্রা কিভাবে বের করব, আমরা একটু লিখে ফেলি, এস ইন্টু অক্সালিক আয়ন বা অক্সালিক অ্যাসিড H2C2O4 H2C2O4 ইন্টু ভি ইন্টু কত H2C2O4 ডিভাইডেড বাই S ইন্টু KMnO4 ইন্টু ভি ইন্টু KMnO4 ইকুয়াল টু, একটু লক্ষ্য করো, এটা হচ্ছে H2C2O4, এটার মূল সংখ্যা হচ্ছে 5 ডিভাইডেড বাই নিচেরটার মূল সংখ্যা হচ্ছে 2। তাহলে এইভাবে আমরা B1S1 ডিভাইডেড বাই B2S2 এরকম করছিলাম কিন্তু। তাহলে এখান থেকে আমরা কি বের করব, সরাসরি বের করব হচ্ছে KMnO4 এর ঘনমাত্রা। তাহলে KMnO4 S of KMnO4 কত হয় একটু বের করো তো তোমরা। কিভাবে বের করব একটু যদি আমরা সহজ চিন্তা করি, তাহলে এরকম, এটার মান কত, এটার আয়তন ঘনমাত্রা হচ্ছে 0.1 ইন্টু, তারপরে হচ্ছে এটার আয়তন কত 25 মিলিলিটার, মিলিলিটারে নিতে হবে, তাহলে 0.25 একসাথে 1000 দিয়ে ভাগ করে ডিভাইডেড বা ইন্টু কত হবে, ইন্টু হবে 2 ডিভাইডেড বাই কত হবে 5 ইন্টু এর আয়তন KMnO4 আয়তন, তাহলে 0.015। এই ক্ষেত্রে হয়তো তোমরা অনেকেই বলতে পারো যে স্যার আয়তনটা যদি মিলিলিটার রাখি তাহলে তো একই উত্তর আসে। হ্যাঁ আসবে হয়তো, কিন্তু তোমার নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাহলে এইখানে এইটার ঘনমাত্রা কত হয় একটু বের করো তুমি, আমি অন্য অঙ্কে যাই। তাহলে আমরা এইটার ঘনমাত্রাটা আগে নির্ণয় করে ফেলবো। একটু ঘনমাত্রাটা আগে নির্ণয় করে ফেলো, দেখো মানটা কত হয়। তোমরা একটু দ্রুত জানাও যে মানটা কত হচ্ছে। আমি একটু দেখি, দ্রুত একটু জানাও যে তোমাদের এই মানটা কত হচ্ছে, একটু জানাও। আমরা যদি একটু হিসাব করে ফেলি, এটা আসবে কত একটু জানাও, আমি পরে হিসাব করি, আগে ওই কাজটা করতে থাকি। এখন এই KMnO4 এর সাথে ফেরাস সালফেটের বিক্রিয়া, তো KMnO4 এর সাথে ফেরাস সালফেটের বিক্রিয়া আমরা আগে থেকেই জানি কিভাবে হবে, Fe2+, একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কিসে পরিণত হবে Fe3+ এ। তারপরে এখানে আবার MnO4- কয়টা ইলেকট্রন গ্রহণ করে 5টা, তাহলে 5টা ইলেকট্রন গ্রহণ করে লবণ গঠনের জন্য Mn2+ এ আলাদা হয়। তাহলে Mn2+ আলাদা হবে প্লাস পানি গঠন করবে, যতটা অক্সিজেন তত মূল পানি, আর তার চেয়ে ডাবল সংখ্যক হাইড্রোজেন। তাহলে সমতা করতে 5 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে। তাহলে সমতাকৃত সমীকরণটা কত হচ্ছে একটু লক্ষ্য করো। কাজ করতেছে নাকি, কমেন্ট দেখতে পারতেছি না, তোমরা আসলে করতেছো। আমরা স্যার সমস্যা হয়ে গিয়েছে স্যার, আজকে কি নতুন লাগতেছে স্যার? এখন ঠিক আছে। আসলে আমি মাঝখানে একটু বিব্রতকর অবস্থা তৈরি হওয়াতেই একটু ঝামেলা হয়ে গেল। আসলে নতুন লাগতেছে না, আমার কনসেন্ট্রেশন, আসলে অনলাইন ক্লাস তো এত কনসেন্ট্রেশন ধরে রাখা যায় না। কি করব বলো, একজনে ফোন দিয়ে দিল, কিন্তু এটা আমার সম্পূর্ণ শুধুমাত্র তোমাদের অনলাইন ক্লাসের জন্যই আমি সিমটা কিনলাম, কিন্তু এই নাম্বার তো কেউ জানার কথা না, এই নাম্বার ফোন দিয়ে দিল Mn2+, এই জন্য একটু কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেল, তো এই জন্য নতুন লাগতেছে। একটু লক্ষ্য করো, তাহলে এখানে এটার পরিমাণ কত হয়েছে, এটার পরিমাণ হচ্ছে 0.066 মোলার। তাহলে আমরা এটার ঘনমাত্রা বের করে ফেলছি, কত 0.066 মোলার ঘনমাত্রা বের করে ফেলছি। এখন আসো আমরা এটা থেকে এই 0.066 মোলার থেকে কিভাবে আমরা অঙ্কগুলা করব সেটা একটু দেখি। তো আমরা এখন আয়তন বের করতে, পরিমাণ বের করতে হবে কার, 5 মোল আয়রনের। তাহলে লেখো 5 মোল Fe2+ সমতুল কত হবে 1 মোল KMnO4। তাহলে KMnO4 এর কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে এবং কি
সরি কে এম এর উপরে আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা বের করে নিছি, তার মানে আয়তন ঘনমাত্রার সাথে করব, আর এটাকে আমরা WFE2 প্লাস ডিভাইডেড বাই, ও সরি আগে তো স্টয়কিওমেট্রির ধারণাটা লিখতে হবে, NFE2 প্লাস ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু, এখানে হবে কত, NKMnO4 ডিভাইডেড বাই 1। তাহলে এটাকে আমরা একটু W বাই M এর সূত্র পাবো, WFE2 প্লাস ডিভাইডেড বাই MFE2 প্লাস ইনটু 5, এটা ইকুয়াল টু, এখানে কি হচ্ছে, এখানে একটু লক্ষ্য করো, এখানে বের করব SB মানে সূত্রটা হচ্ছে SB, N ইকুয়াল টু SB, তাহলে S KMnO4 ডিভাইডেড বাই ইনটু কত, V KMnO4, এরকম একটু নতুন নতুন লাগতেছে, আসলে কনসেন্ট্রেশন ব্রেকের কারণে এরকম হইতে পারে, আবার তুমি ডাবল বার দেখার একটু চেষ্টা করবা, তাহলেই বুঝতে পারবা। তাহলে এখানে WFE2 প্লাস এটাকে যদি বের করতে চাই তাহলে কি হবে, এই SKMnO4 ইন্টু VKMnO4 ইন্টু তারপরে কি করব MFE2 প্লাস ইন্টু 5, তাহলেই হয়ে যাবে। তাহলে মানটা কত হয়, এটার মান কত, SKMnO4 এর ঘনমাত্রা বের করছি 0.066 মোলার ইন্টু VKMnO4 আয়তন 0.015, এখানে বলতে পারো 15 মিলিলিটার, তারা 1000 দিয়ে ভাগ করে নিছি, ইন্টু আয়তন M এর ভরটা কত 55.85, আয়রনের ভর আমরা জানি, ইন্টু 5, তাহলে এটা কত আসে, সেটাই হচ্ছে তোমার কি আয়রনের শতকরা পরিমাণ, মানে সরি আয়রনের মোট পরিমাণ, শতকরা পরিমাণ বের করতে বলি না এখানে। তো এইভাবেই আমরা কি করতে পারি, অঙ্কটা করে ফেলতে পারি। তো আমরা মোটামুটি আমাদের টাইম লিমিট শেষ হয়ে গেছে, তো এই বিষয়টা সরি আজকে একটু হলো, আমরা আগামী দিন তো অঙ্ক করব, হয়তো জারণ বিজারণ থাকবে, সাথে থাকবে স্টয়কিওমেট্রির ধারণাগুলা, তো এবং আয়োডোমিতির ধারণাগুলা, তাহলে আবার এটা প্র্যাকটিস করব। তোমাদের কাজটা হলো তোমরা আজকে যতটুকুই বুঝতে পারছো একটু তুমি বইটা খুলে দেখো, আর বইয়ের সাথে তুমি একটু সংযোগ করে পড়াটা একটু দেখার চেষ্টা করো, আর একটু ডাবল দেখো, যদি একবারে না হয় তুমি ডাবল দেখো, আশা করতেছি হয়ে যাবে। তো সবাই একটু নিরাপদ থাকো, সুস্থ থাকো। শেষ মুহূর্তে আর আসলে আজকে সরি, এক্সট্রিমলি সরি যে আমার মাঝখানে একটা কল আসার কারণে সমস্ত ক্লাসটা একটু এলোপাতারি হয়ে যেতে পারে, আমি জানি না কেমন হয়েছে, আমি হয়তো পরে দেখবো, কিন্তু ব্যাপারটা খুব বিব্রতকর অবস্থা এই পরিস্থিতিতে। তো তোমাদেরকে আবার শুভেচ্ছা জানাই, আর একটু পরিশ্রম করো, ঘাত প্রতিঘাত আসবে, সমস্যা আসবে, কিন্তু সেটাই সবকিছু না, আমাদের একটু মনোযোগী থাকতেই হবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকো।